প্রচণ্ড ঝড়ের পর আশপাশটা যেমন এলোমেলো, অগোছালো হয়ে পড়ে, বর্তমানে মায়াও ঠিক তেমনই বিধ্বস্ত অবস্থায় আছে। পরনের ভেজা জামাটা গায়েই শুকিয়ে গেছে। দীর্ঘক্ষণ কান্নার ফলে চোখ দুটো ফুলে কলাগাছ। রাতভর বৃষ্টিতে ভেজা দরুন উজ্জ্বল ফর্সা গায়ের চামড়া ফ্যাকাশে রং ধারণ করেছে। ঠোঁটের এক কোণে সামান্য কালচে দাগ। এই মুহূর্তে মেয়েটাকে মানসিক ভারসাম্যহীন পাগল ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। বান্ধবীর এমন করুণ হাল দেখে চোখ দুটো ভরে উঠল নিকিতার। পরিস্থিতি কিছুটা আন্দাজ করতে পেরে দৌড়ে এসে আঁকড়ে নিল মায়াকে। এই মুহূর্তে কোনো আলোচনায় না গিয়ে নিজের সাথে হোস্টেলের ভেতরে নিয়ে গেল। ভেজা জামাটা বদলে নিকিতারই একটা শুকনো জামা পরে নিল মায়া। পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতেই এই পর্যায়ে মায়াকে চেপে ধরল নিকিতা। মুখোমুখি হয়ে বসে মায়ের হাত দুটো চেপে ধরে বলল, এবার বল, কি হয়েছে? তুই হঠাৎ এখানে কেন? আমার থাকার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারবি নিকিতা? মাথা নিচু করেই না মাথা নিচু রেখেই মিনমিন করে আবদারখানা করল মায়া। হঠাৎ মায়ার এমন অদ্ভুত আবদারে আশ্চর্য হয়ে গেল দুই বান্ধবী। নিকিতার পরিবর্তে রুমি প্রশ্ন করে উঠল, কেন? থাকার জায়গার কি প্রয়োজন? দুলাভাই কি তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? না, আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। কন কথাটা বজ্রপাতের মতো চমকে দিল নিকিতা আর রুমিকে। হুট করে একটা মানুষের বাড়ি ছেড়ে চলে আসা তো সহজ কথা নয়। নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তাছাড়া মায়ের অনাকাঙ্ক্ষিত সেই বিয়ের বিষয়ে দুই বান্ধবী খুব ভালো করেই জানে। মায়ের স্বামী যে ওকে শুরু থেকেই মেনে নেয়নি সেই বিষয়ে ওরা অবগত। তবে কি লোকটা মায়ের ওপর কোনো রূপ শারীরিক বা মানসিক নির্যাতন করেছে, সেই কষ্ট সইতে না পেরে বাড়ি ছেড়েছে মেয়েটা। চিন্তিত নিকিতার নজর পড়ল মায়ের ঘাড়ে। ফর্সা চামড়ার লম্বাটে কালচে দাগটা স্পষ্ট ফুটে উঠেছে। মাথার ভেতর এক গুচ্ছ চিন্তা। নিকিতা প্রশ্ন করল, দুলাভাই কি তোকে মারধর করেছে মায়া? আচমকা এহেন প্রশ্নে চমকে উঠল মায়া। চকিতে মাথা তুলে তাকালো নিজের বান্ধবীর দিকে। মাথা ক্রমাগত ডানে বামে নেড়ে বলল, না না, উনি আমাকে মারধর করবেন কেন? উনি কখনো আমার গায়ে হাত তোলেননি। তাহলে এগুলো কি? তোর ঘাড়ে এই দাগ কিসের? ঠোঁটের ঠোঁটের কোণেও রক্ত। এসবের কারণ কি মায়া? নিকিতার প্রশ্নগুলো এবার বেকায়দায় ফেলে দিল মায়াকে। অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল ভেতরটা। রাতে সেই আবেগঘন মুহূর্ত স্মৃতির দুয়ারে আবারও কড়া নাড়ল। লজ্জায় নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল মায়া। আমতা আমতা করে জবাব দিল, ওই আসলে কাল। বাক্যগুলো জড়িয়ে যাচ্ছে। কিভাবে উত্তর দেবে ভেবে পাচ্ছে না। ব্যক্তিগত মুহূর্তের কথা এভাবে কি সবার সামনে বলা যায়? মায়াকে হাঁসফাঁস করতে দেখে ঘটনা কিছুটা আন্দাজ করে নেয় নিকিতা। দুই নয়নে বিস্ফোরণ ঘটল নিকিতার। অবাকের চূড়ান্তে পৌঁছে গিয়ে বলল, দুলাভাই তোকে মেনে নিয়েছে মায়া, নিজে থেকে কাছে টেনে নিয়েছে। তাহলে তুই বাড়ি ছাড়লি কেন? ছলো ছলো চোখে একবার বান্ধবীর দিকে তাকালো মায়া। গলাটা বুজে আসছে অজানা ব্যথায়। ধরা গলায় বলল, ভুল বশত কাছে টেনে নিয়েছিল কাল, কিন্তু পরক্ষণেই আবার আমার জায়গার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উনি আমাকে ঘৃণা করেননি কি? এই সম্পর্ক থেকে উনি মুক্তি চান। মানেটা কি? ইচ্ছে হলো বিয়ে করে নিল, ইচ্ছা হলো বিয়ে মানব না বলে বিয়ের দিন বউকে রেখে চলে গেল, এখন ভোগ করে ছুঁড়ে ফেলে দিল। উনি কি মানুষ? ওনার কোনো দোষ নেই নাকি? আচ্ছা, দোষ নেই, তাহলে বাড়ি ছেড়েছিস কেন? চল, তোকে সেই ভালো মানুষের কাছে ফিরিয়ে দিয়ে আসি। বলতে বলতে মায়ের হাত টেনে ধরে উঠে দাঁড়ালো নিকিতা, যেন এই মুহূর্তে মায়াকে তার শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে আসবে। তবে মায়া যেন জমে বরফ হয়ে আছে। যা কিছুই হয়ে যাক, সে তাশরিফের কাছে কোনো মতেই ফিরবে না। হাতে টান পড়ায় থেমে গেল নিকিতা। ঘাড় ঘুরিয়ে একবার চাইল মায়ের মুখের দিকে। নামের মতোই মেয়েটার মুখে এক আকাশ সমান মায়া জড়ানো। একবার কেউ মেয়েটার মুখের দিকে চাইলে নিশ্চিত পাথরের মনও গলে যাবে। সেখানে ওই মেজরটাই শুধু ব্যতিক্রম আচরণ করছে।
নিকিতা ভেবে পায় না এত লক্ষ্মী একটা মেয়েকে কেউ কিভাবে অপছন্দ করতে পারে। ভাবতে ভাবতে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নিকিতা। রাগ, জেদ একপাশে ফেলে আবারও মায়ের মুখোমুখি হয়ে বসলো। ক্রন্দনরত মায়ের মুখের দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলল, বাড়ি যে ছাড়লি, কিছু ভেবে ছেড়েছিস? না, কিচ্ছু ভাবিনি। শুধু এটুকু ভেবেছি, এই জোরপূর্বক সম্পর্কে ওনাকে আর বেঁধে রাখবো না। কারো ঘৃণা নিয়ে আগাছার মতো ওই বাড়িতেও পড়ে থাকবো না। ওনাকে আজীবনের মতো মুক্ত করে দিয়ে চলে এসেছি। তাহলে এখন কি করবি? আপাতত থাকার জন্য একটা জায়গা ঠিক করব। তোর কাছে কিছুদিন থাকতে দিবি নাকি? নিকেতা হতাশ হলো এবার। মুহূর্তেই মায়াকে দেয়ার মতো কোনো জবাব খুঁজে পেল না। পাশ ফিরে রুমেই হঠাৎ বলে উঠল, কিন্তু আমরা তো এখান থেকে চলে যাব মায়া। পরীক্ষা তো শেষ, হাতে লম্বা ছুটি আসছে। রেজাল্ট আউট হওয়ার পর ভার্সিটিতে ভর্তি নিয়ে দৌড়াদৌড়ি। এতদিন তো আর হোস্টেলে থাকা সম্ভব নয়। তাছাড়া আমরা আজই সন্ধ্যায় রওনা হব। টিকিট কাটাও হয়ে গেছে। মায়ের চেহারায় এবার অমাবস্যার কালো আধার নামল যেন। মেয়েটার এখানে পরিচিত বলতে এই দুই বান্ধবী ছাড়া আর কেউই নেই। ওরাও দিন শেষে মায়াকে একা করে দিয়ে চলে যাচ্ছে। এজন্যই হয়তো বলো, অভাগী যেদিকে যায় নদীও শুকিয়ে যায়। এবার মায়ের ঠাঁই হবে কোথায়? চিন্তিত মায়ার মুখের দিকে তাকিয়ে নিকিতা বলল, কি কি নিয়ে বের হয়েছিস বাড়ি থেকে? মানে টাকা পয়সা কিছু এনেছিস? মায়া ডানে বামে মাথা নাড়ল। নিকিতার হতাশা এবার চূড়ান্ত সীমা ছুঁয়ে নিল। হতাশ সুরে বলল, কোনো কাজ করেছিস সেটা? টাকা পয়সা হাতে নেই তোর? পরনের এক সেট জামাও সঙ্গে করে আনিসনি। সাবলেট ভাড়া করে থাকতে গেলেও 2 মাসের ভাড়া হাতে নিয়ে উঠতে হবে সেখানে। তার উপর তোর খাওয়া, প্রয়োজনীয় জিনিসপত্র। মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম আমরা 3 জন। রেজাল্টও বের হয়নি। এই মুহূর্তে তুই কোনো চাকরিও পাবি না। তাহলে চলবি কিভাবে? এই ঢাকার বুকে বাঁচতে হলে টাকা চাই মায়া। সিকিউরিটির কথা না হয় বাদই দিলাম। একদমে কথাগুলো বলে থামল নিকিতা। ওর কথাগুলো মায়ার দুশ্চিন্তা 1000 গুণ বাড়িয়ে দিল। সত্যিই তো, আবেগের বশে মায়া বাড়ি তো ছাড়ল, অভিমান থেকে তাশরিফকে মুক্তিও দিয়ে দিল। বিয়ে নাম সম্পর্কের অদৃশ্য বন্ধন ছিন্ন করে একলা চলার পথ বেছে নিল। কিন্তু এই লম্বা পথ একা পাড়ি দেবে কিভাবে, সেটা তো ভাবলো না। এই দুনিয়াতে ওর বাবা মা নেই, আত্মীয় স্বজন থেকেও নেই। এখন স্বামী নামক ছায়াটাও মাথার ওপর থেকে সরে গেল। এই নিষ্ঠুর দুনিয়ায় মেয়েটা একা একা কিভাবে বাঁচবে? আশেপাশে ছড়িয়ে থাকা কালো হাতগুলো থেকে নিজেকে রক্ষা করবে কিভাবে? কারো সাহায্য ছাড়া নতুন করে জীবন শুরুই বা করবে কিভাবে? ভাবতে ভাবতে চোখ ভরে এলো মায়ার। নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধা দ্বন্দ্ব মস্তিষ্ক শূন্য করে দিল। মায়ের চিন্তার মাঝে নিকিতা আবারও বলে উঠল, এখন ভেবেচিন্তে বল কি করবি? ফিরে যাবি শ্বশুর বাড়ি? কখনো না। ওই বাড়িতে আর কোনোদিন ফিরবো না আমি। আর না মেজর সাহেবের জীবনে দ্বিতীয়বার অধিকার ফলাতে যাব। ওই মানুষটা ঘৃণা করে আমাকে। এই জোরপূর্বক সম্পর্কটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ওনার। ঘৃণা নিয়ে আর যাই হোক সংসার করা যায় না নাকি? আজ আমার বাবা বেঁচে থাকলে কি আমাকে এত অবহেলা সহ্য করে থাকতে দিত ওখানে? কখনোই দিত না। আমি আর ওনার কাছে ফিরতে চাই না। আমি নতুন করে জীবন সাজাতে চাই। নিজের মতো মাথা উঁচু করে বা সম্মানের সাথে বাঁচতে চাই। ওনার জীবনে একটা অযাচিত পরগাছা হয়ে থাকতে চায় না। একদমে কথাগুলো বলে থামল মায়া। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট হলেও আজ কথায় কেমন যেন তলোয়ারের মতো ধার ছিল। কথার ভাত ছিল আত্মসম্মান নিয়ে বাঁচার এক বুক ইচ্ছা। নিকিতা চুপচাপ কিছুক্ষণ ভাবল, এরপর হুট করে বলে উঠল, আমার সাথে যাবি মায়া? কোথায়? আমার বাইরে। মানে? চট্টগ্রাম। হ্যাঁ, তোর একটা ব্যবস্থা না হওয়া পর্যন্ত তুই আমার সাথেই থাকবি। আমি বাড়িতে সবাইকে ম্যানেজ করে নেব। যাবি আমার সাথে? এই পর্যায়ে কিছুটা চিন্তায় পড়ে গেল মায়া। ছোট থেকে বড় হয়েছে গ্রামের নিজের বাড়িতে, যেটা মায়ার জন্য সবচেয়ে শান্তির জায়গা ছিল।
এরপর কপাল দোষে বাবা মা দুজন একসাথে মারা গেল। চাচাদের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে মেয়েটাকে আপন বাড়ি ছাড়তে হলো। তামিম আহমেদের বদৌলতে ঠাঁই মিলল ঢাকা শহরে। এখন এই শহর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হবে। নিজেকে কেমন যেন পরগছা মনে হলো মায়ার। মেয়েটার হয়তো জন্মই হয়েছে অন্যের কাঁধে ভর করে বাঁচার জন্য। না হলে এত এত প্রতিকূলতা তার জীবনে কেন? এদিকে মায়াকে চুপ থাকতে দেখে অধৈর্য হয়ে গেল নিকিতা। মায়ের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিছু বলছিস না যে? জলদি জলদি জবাব দে, হাতে কম সময়। বিপরীতে মায়া তৎক্ষণাৎ কোনো জবাব দিল না, তবে কিছু একটা বলার জন্য কেমন যেন হাঁসফাঁস করছে মেয়েটা। বার কয়েক বলতে গিয়েও ঠোঁট কেঁপে ধরেছে। বেশ কিছুক্ষণ চুপ থেকে ইতস্তত কণ্ঠে মায়া বলল, কিছু খেতে দিবি নিকিতা, খুব ক্ষুধা লেগেছে। কথাটা বলেই লজ্জায় মাথা নিচু করে নিল মায়া। দুই হাতের তালু ডলতে ডলতে নিজের অস্বস্তির জানান দিল। এদিকে মায়ের কথাটা যেন তীরের মতো বিঁধল নিকিতার বুকে। মেয়েটার এমন দ্বিধাগ্রস্ত আবদার বড়ই লজ্জায় ফেলল নিকিতাকে। কথার তালে পড়ে মেয়েটার শুকনো মুখের দিকে খেয়ালই করেনি সে। মানুষ ঠিক কোন পর্যায়ে গেলে কারোর কাছে খাবার চেয়ে আবদার করে সেটা কি আর মুখে বলে বোঝাতে হবে? নিকিতা তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। খুব দ্রুত কদম চালালো কিছু খাবার আনতে। কয়েক কদম গিয়েও থেমে গেল। পেছন ফিরে আঙ্গুল তুলে বলল, নির্যাতন অত্যাচারের বাইরেও লোকটা খেতে পর্যন্ত দেয়নি তোকে? মানে শারীরিক মানসিক কোনো অত্যাচারই বাদ রাখেনি নির্দয় বিবেকহীন লোকটা। আই সয়ার মায়া, সুযোগ পেলে এ লোকের চাকরি খেয়ে দেব আমি। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং অনেক ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।